পেটে ব্যথা, পেট ফেপে যাচ্ছে, একটু খেলেই মনে হচ্ছে অনেকটা খেয়ে নিয়েছি, বমি ভাব কিন্তু বমি হচ্ছে না, ঢেকুর হচ্ছে, না খেলে ভালো থাকছি বা বুক জ্বালা করছে, এই সব সিমটমসকেই বলে ডিসপেপসিয়া। মেইনলি গ্যাসের প্রবলেম, এগুলো সবই লাইফস্টাইল ডিজিজ বলতে পারে। এখন এই জিনিস খেয়ে খেয়ে মানুষের এখন অভ্যাস হয়ে গেছে যে আমরা সারাদিন কাজ করব, রাত্রে ভালো করে খেয়ে ঘুমিয়ে পড়বো। এইসব সমস্যার জন্য এখন যেই সব লাইফস্টাইল ডিজিজেস আসছে সেটা সব থেকে বড় হচ্ছে ফ্যাটি লিভার। এখন এই যে ফ্যাটিগ হচ্ছে, ফ্যাটিগ একটা ব্রড সিমটম যেটা অনেক ডিজিজের মানে ফার্স্ট সিমটম বলতে পারেন। যেমন ডায়াবেটিস হলো, ফ্যাটি লিভার হলো, আর কোলেস্ট্রল বাড়লে ডিসলিপিডিমিয়া, সবারই ফার্স্ট সিমটম কিন্তু ফ্যাটিগ। পেটুক ফুডি থেকে শুরু করে স্বাস্থ্য সুন্দর রাখতে চাওয়া বাঙালির কিন্তু পেট রোগা হওয়ার বদনাম আর ঘুচবে না। গ্যাস, অ্যাসিড, বদহজম থেকে শুরু করে পেটের বিভিন্ন রকম সমস্যায় কিন্তু সবাই ভুগছে। কেউ বলতে পারবে না যে আজকালকার দিনে আমার গ্যাসের সমস্যা নেই। তাই পেটের ভেতরের যে সমস্ত কলকবজা আছে সেগুলো কি করে ভালো রাখবেন, পরিপাকতন্ত্র, পাকস্থলী কি করে ভালো রাখবেন, তার কি করে প্রকৃত চিকিৎসা করবেন, আজকে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে জেন রয় হসপিটাল সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে প্রখ্যাত গ্যাস্ট্রোলজিস্ট রয়েছেন ডক্টর হানি মাইতি। ম্যাডাম, আপনাকে ওয়েলকাম আমাদের শোতে। ম্যাডাম, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে গ্যাস্ট্রোলজি মানে গ্যাসের যে সমস্যা, এটা কিভাবে হয় বা এটা কি? এখন গ্যাস্ট্রাইটিস একটা মেডিকেল টার্ম, যেটা ব্রড স্পেকট্রাম, যেটা একটা পুরো সিমটমসকে যেগুলো বলা হয় ডিসপেপসিয়া। এখন ডিসপেপসিয়াতে কি কি আসে? পেটে ব্যথা, পেট ফেপে যাচ্ছে, একটু খেলেই মনে হচ্ছে অনেকটা খেয়ে নিয়েছি, বমি ভাব কিন্তু বমি হচ্ছে না, ঢেকুর হচ্ছে, না খেলে ভালো থাকছি বা বুক জ্বালা করছে, এই সব সিমটমসকেই বলে ডিসপেপসিয়া। এখন ডিসপেপসিয়া অনেক কারণে হয়, সেটা দেখতে হবে কোনো অ্যালার্মিং সিমটম আছে কি নেই। অ্যালার্মিং সিমটম হচ্ছে কালো পায়খানা, কালচে বমি, রক্ত পায়খানা, রক্ত বমি, আনইনটেনশনাল ওয়েট লস বা সাডেন কিছু চেঞ্জ হয়েছে, যেমন আগে একদম ভালো ছিলাম, এই 3-4 দিন ধরে বমি হচ্ছে, এগুলো ফার্দার ইভ্যালুয়েশন লাগে। আচ্ছা দিদি, আমরা যেটা দেখে থাকি যে আমাদের প্রত্যেক দিনের যে লাইফস্টাইল মডিফিকেশন, তারপর হচ্ছে আমাদের যে ফুড হ্যাবিট, সেটা কতটা এই রোগের ক্ষেত্রে প্রভাব ফেলে, কতটা এটা মানে প্রভাব বিস্তার করে? মেইনলি গ্যাসের প্রবলেম, এগুলো সবই লাইফস্টাইল ডিজিজ বলতে পারেন। এখন যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল আর ইমপ্রপার ফুড হ্যাবিট, যেটা বলে শরীরে সেরোটোনিন মানে হ্যাপি হরমোন রিলিজ করে। কিছু ভালো ফাস্ট ফুড খেয়ে নিলাম তাহলে মন ভালো হয়ে গেল, মিষ্টি খেয়ে নিলাম মন ভালো হয়ে গেল। এখন এই জিনিস খেয়ে খেয়ে মানুষের এখন অভ্যাস হয়ে গেছে যে আমরা সারাদিন কাজ করব, রাত্রে ভালো করে খেয়ে ঘুমিয়ে পড়বো। এইসব সমস্যার জন্য এখন যেই সব লাইফস্টাইল ডিজিজেস আসছে সেটা সব থেকে বড় হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের জন্যই পরে হতে পারে ডায়াবেটিস, আপনার কোলেস্টেরল বাড়বে, ওয়েট গেইন, এগুলো সব মেটাবলিক সিনড্রোম। এখন সামান্য কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জেসেই এগুলো সব কিছু কন্ট্রোল করা যায়। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 30 মিনিটস যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেতে একটু আপনার যেন ঘাম ঝরে। এনি অ্যাক্টিভিটি দ্যাট কজেস সোয়েটিং ফর 30 মিনিটস এভরি ডে। আর ফুড হ্যাবিটে হচ্ছে মিষ্টি, এনি সুইট জিনিস সেটা কম খাওয়া বা রেস্ট্রিক্টেড খাওয়া, প্রোটিন ইনটেক বাড়ানো। বাঙালি ফুড হ্যাবিটে যেটা আছে ভাত, মাছ, ভাত কিন্তু খুব সহজে হজম হয়, আর ফিশ ইজ হাই ইন প্রোটিন, তো ফিশ ইনটেক বাড়ানো, ডিম, চিকেন এগুলো খাওয়া যাবে। বাকি প্রোটিন অপশনে আছে স্প্রাউটেড গ্রেনস, এগুলো হচ্ছে খেলে ফুলনেস আসে, মানে পেট মনে হয় ভরে থাকছে। তাহলে আপনার যেগুলো যেগুলো ফাস্ট ফুড খাচ্ছেন সেইগুলোকে আপনি স্প্রাউটেড গ্রেনস দিয়ে রিপ্লেস করতে পারেন। এইসব লাইফস্টাইল হ্যাবিটসই করা উচিত, আর 30 মিনিটস ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হ্যাঁ দিদি, ইন শর্ট আপনার থেকে একটু জেনে নেব যে কেন এটা হচ্ছে, কিভাবে আমরা এটা থেকে রক্ষা পাবো, এবং আমরা সঙ্গে সঙ্গেই তো ডক্টরের কাছে যাচ্ছি না, আমরা বাড়িতেও অনেকটা ডিল করে থাকি এই রোগের সাথে। যখন আর আমরা পারি না, মনে হয় যে এবার আমাদের চিকিৎসকের কাছে যাওয়া উচিত, তো সেই সময়টা আমরা বুঝবো কি করে যে এবার আমাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে?
যেটা সব থেকে কমন সিমটম সেটা হচ্ছে ফ্যাটিগ, মানে আগে আমার খুব এনার্জি থাকতো, এখন আমি সেই এনার্জি পাচ্ছি না, কাজ করছি সবই করছি কিন্তু আমি এনার্জি লেভেলস আমার হচ্ছে না, আমি একটু কাজ করলেই মনে হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, আমি আগে যেই অ্যাক্টিভিটি করতাম আমি কোনো এক্সারসাইজ না করলেও ফিট থাকতাম, এখন দেখছি হঠাৎ ওয়েট গেইন হয়ে যাচ্ছে, এখন ফুড ক্রেভিং অনেক বেড়ে যাচ্ছে। এই সব সমস্যা এলে আমার মনে হয় যে করানো উচিত, কি বেসিক টেস্ট কিছু করানো উচিত, যেমন হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, লিভার ফাংশন টেস্টে আপনার এসজিপিটি আর কোলেস্টেরলের ট্রাইগ্লিসারাইড। এখন এই যে ফ্যাটিগ হচ্ছে, ফ্যাটিগ একটা ব্রড সিমটম যেটা অনেক ডিজিজের মানে ফার্স্ট সিমটম বলতে পারেন, যেমন ডায়াবেটিস হলো, ফ্যাটি লিভার হলো, আর কোলেস্টেরল বাড়লে ডিসলিপিডিমিয়া, সবারই ফার্স্ট সিমটম কিন্তু ফ্যাটিগ, মানে টায়ার্ডনেস, যেটা আগে অনেক ইজিলি করে নিতাম এখন আর সেটা করতে পারছি না। এমনি যখন হয় তখন আমাদের বেসিক ব্লাড টেস্ট কিছু করানো উচিত, আর আপনাদের যে নিয়ারেস্ট ডক্টর আছেন বা যিনিকে আপনি ট্রাস্ট করেন তাকে দেখানো উচিত। হ্যাঁ দিদি, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম। আশা করি অনেকের এই পরামর্শতে অনেক সাহায্য হবে যারা এই সমস্যায় ভুগছেন। তো দিদি, আমার আপনার কাছে পরের প্রশ্ন এটা থাকবে যে আমরা মাঝের মধ্যেই দেখতে পারি যে একটু খাওয়ার এদিক ওদিক হলে, মানে ধরুন একটু অনিয়ম যদি করি তখন কখনো দেখি ডায়রিয়া হয়ে যাচ্ছে, তো কখনো পাতলা পটির সমস্যায় ভুগছে মানুষ, বা কখনো কনস্টিপেশনের সমস্যা তো দিদি কমন একটা ফ্যাক্টর হয়ে গেছে ঘরে ঘরে। তো আপনার কাছে আমার এই প্রশ্ন থাকবে যে এটা কেন হচ্ছে দিদি, বা এটা কিভাবে এর থেকে আমরা বেরোবো, কিভাবে আমরা লাইফস্টাইলটাকে ঠিক রাখবো যাতে এই সমস্যার সম্মুখীন আমরা না হই? এটা খুব কমন কোয়েশ্চেন যে কি খেলে আমার পেট যেন ঠিক থাকে, আমার বাওয়েল হ্যাবিট যেন ঠিক থাকে। এখন বাওয়েল হ্যাবিট হচ্ছে ফুড হ্যাবিট রিলেটেডও আর কিছুটা মেন্টাল হেলথ রিলেটেডও, মানে গাট ব্রেন অ্যাক্সিস বলে, যদি আপনার ব্রেন ঠিক আছে গাট ঠিক থাকবে, গাট ঠিক আছে তাহলে আপনার ব্রেন ঠিক থাকবে। তো আমি এক্সারসাইজ তো বললাম যে এভরিডে 30 মিনিটস এক্সারসাইজ করলে আপনার মোটামুটি মেন্টাল হেলথও ঠিক থাকবে, গাটেও এফেক্ট করবে। এখন কি খাবার ইজিলি ডাইজেস্ট হয় না বাট ডিফিকাল্ট টু ডাইজেস্ট, যেটা সব থেকে কমনলি পাওয়া যায় আমাদের এভরিডে কিচেনে, সেটা হচ্ছে মিল্ক প্রোডাক্টস, হুইট প্রোডাক্টস আর অ্যাপেল, মানে ফুড হাই ফুড ম্যাপ ডায়েট যেটা বলে, যেটা অ্যাপেল পড়ে, আর হুইটে থাকে গ্লুটেন। কিন্তু বাঙালি খাবারে খুব একটা রুটি তো আগে ছিল না, কিন্তু এখন সবাই ডিনারে রুটি সেটা খাওয়া হয়। রাইস হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল, রাইসটা সব থেকে ইজিলি হজম হয়। এখন হুইটে আছে গ্লুটেন, কেউ গ্লুটেন অ্যালার্জিকও হয় আর কেউ ইনটলারেন্টও হয় হুইট থেকে। তো আপনি যদি হুইট খাচ্ছেন তাহলে কম খান বা মাল্টিগ্রেন আটাও খেতে পারেন। আরেকটা হচ্ছে মিল্ক প্রোডাক্টসে ল্যাকটোজ ইনটলারেন্স বলে, সেইটা 4 ইয়ার্স অনওয়ার্ডস, মানে ল্যাকটেজ যেটা হয়, যেই এনজাইমটা দুধ হজম করে সেটা কমতে শুরু করে। তো আপনি যদি একটা লিমিটে মিল্ক খাচ্ছেন যেটা আপনার হজম হচ্ছে সেটা ঠিক আছে, আদারওয়াইজ আপনি যেগুলো ন্যাচারাল প্রোবায়োটিক আছে সেটা সুইচ করে যেতে পারেন। মিল্কের সব গুণ আপনি দইতে পাচ্ছেন, তো আপনি ডেইলি কার্ড বা ইয়োগার্ট খেতে পারেন। আর কিসে ন্যাচারাল প্রোবায়োটিক্স কি আছে সেটা আপনার ইডলি হয়ে গেল, ঢোকলা হয়ে গেল, এগুলো হচ্ছে রিচ ইন ন্যাচারাল প্রোবায়োটিক্স, যেটা আপনার গাট হেলথে গুড ব্যাকটেরিয়া রেস্টোর করবে। আপনার এই যে মাঝে মাঝে লুজ মোশন হচ্ছে, মাঝে মাঝে মিউকাস বেরোচ্ছে, পেট ফেপে যাচ্ছে, পেট ভুটভাট করছে, এগুলো ন্যাচারালি কন্ট্রোল করবে। তো মিল্ক, হুইট, ফুড রিচ ইন হাই ফুড ম্যাপ সাচ অ্যাজ অ্যাপেল, এগুলো অ্যাভয়েড করুন। কার্ড খাবেন, ইডলি খেতে পারেন, ঢোকলা খেতে পারেন, ইজিলি ডাইজেস্টেবল ফিশ খেতে পারেন, এগুলো আপনার গাট হেলথকে ঠিক থাকবে। আর যখন আপনি দেখছেন, যেমন অনেক পেশেন্ট বলে যে আমি নর্মালি ঠিক থাকি কিন্তু যখনই কিছু রিচ তরকারি খাচ্ছি বা বিয়ে বাড়ি খাচ্ছি তখন আমার লুজ মোশন হয়ে যাচ্ছে, তখন একটা জিনিস হতে পারে যে যেহেতু ফ্যাট কন্টেন্ট বা অনেকটা অয়েলি কন্টেন্ট খাচ্ছেন, কিছুটা আমাদের শরীরে অত বেশি এনজাইমস তৈরি হচ্ছে না, তখন কিছু সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে টু ডাইজেস্ট দি এক্সেস ফ্যাট। আদারওয়াইজ কিন্তু আপনার সিস্টেম নর্মাল আছে, আপনি এমনি প্রোবায়োটিক্সও কন্টিনিউ করতে পারেন। ধন্যবাদ দিদি, অনেক কিছুই জানতে পারলাম। কিন্তু দিদি, আমার পরের একটা প্রশ্ন থাকবে যেটা খুব কমন প্রশ্ন, এটা আমরা হামেশাই দেখে থাকি যে কোনো একটা সমস্যা হলো আমাদের গ্যাসের ব্যথা বা জ্বালা পোড়ার ব্যথা, আমরা ওভার দ্য কাউন্টার মেডিসিনের দোকানে গিয়ে আমাদের সমস্যার কথা বলছি এবং সেই মেডিসিন এনে আমরা খেয়ে নিচ্ছি। তো এটা কতটা বিপজ্জনক হতে পারে দিদি?
এখন খুব সমস্যা হলে, যখন রাতে সমস্যা হচ্ছে, কিছু নেই, তখন দোকানে গিয়ে আপনি নিয়ে নিলেন, যদি ইমিডিয়েট রিলিফ হলো ওটা করা যেতে পারে। এসওএস মেডিসিনসে আপনি পিপিআই গ্যাসের ওষুধ খেতে পারেন, বমির ওষুধ খেতে পারেন, ব্যথারও যেটা অ্যান্টি স্প্যাসমোডিক সেগুলো খাওয়া যেতে পারে অন এসওএস মেডিসিন। প্রবলেম হয় যখন আপনি অভ্যেস করে নিচ্ছেন মেডিসিনের, লং টার্ম পিপিআইস। পেশেন্ট বলছে যে আমি অনেক বছর ধরে গ্যাসের ওষুধ খাই, না খেলে আমার কোনো অসুবিধা হয় না, বাট না খেলে মনে শান্তি আসে না, কখনো কখনো দুটো খেয়ে নিই, প্যান দিই দুটো করে খেয়ে নিই। এইসব ক্ষেত্রে আপনার ইভ্যালুয়েশন লাগবে। প্লাস আরেকটা কথা, যখন আপনি লং টার্ম কোনো মেডিসিন খাচ্ছেন, অফ করলে কিন্তু একটু অসুবিধা হবে, সেইটা আবার আস্তে আস্তে আপনি টেপার অফ করলে কিন্তু ওটা ইমপ্রুভ করে যাবে। ওটা আপনার ল্যাক্সেটিভেরও কেসে, মানে আপনার যদি কনস্টিপেশন আছে, আপনি রেগুলারলি কোনো যদি ল্যাক্সেটিভ নিচ্ছেন, সেটারও কিন্তু আপনি অ্যাডাপ্ট হয়ে যাবে, আপনার কোলনটা অ্যাডাপ্ট হয়ে যাবে। তো আপনাকে ওইখান থেকে বেরোনোর জন্য আপনার ডক্টরকে ইনভলভ করতে হবে, আস্তে আস্তে টেপার অফ করা হবে। আর যদি নাও দেখছেন যে মেডিসিন ডোজ কমাতে পারছেন না, তখন ফার্দার ইভ্যালুয়েশন লাগবে। তো ম্যাডাম, এটা করা আমি বলবো একদমই উচিত না, কারণ অনেকেই তখন মনে করে যে ওষুধ না খেলে হয়তো আজকে আমার তখন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে হ্যাঁ, আসতে একদম। হবে, ব্লাড টেস্ট, রুটিন টেস্ট, আর যদি প্রয়োজন হয় তখন এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, র্যাপিড ইউরিয়েস টেস্ট বা বায়োপসি অ্যাজ পার রিকোয়ারমেন্ট তখন লাগবে। একদম দিদি, ধন্যবাদ। আমি সবার শেষে, আমাদের অনুষ্ঠানের একদম শেষে আমরা উপস্থিত হয়েছি। এখান থেকে আমি একটু প্রথম থেকে আবার শেষ অবধি একটু শর্টে সবাইকে বলে দিতে চাইবো যে কিভাবে লাইফ মডিফিকেশন আর ফুড হ্যাবিটটা কিন্তু আমি যা বুঝতে পারছি এটা কিন্তু খুবই জরুরি। তো ওটাই দিদি একটু ইন শর্ট আমাদের দর্শকদেরকে একটু বলে দিন যে কিভাবে ওটা থেকে বাঁচবে। আপনারা সবাই 30 মিনিটস এক্সারসাইজ করুন ডেইলি, ওয়াক করতে পারেন। যারা খুব কাজের চাপে আছে, তারা ওয়ার্ক প্লেস কমিউট করার সময় 15 মিনিটস আপ 15 মিনিটস ডাউন তখন ওয়াকিং করতে পারেন। খাওয়া দাওয়াতে আমি বলবো স্মল ফ্রিকুয়েন্ট মিলস, কম কম করে বেশিবার করে খান। প্রোটিনকে ইনভলভ করুন ডায়েটে, তাহলে আপনার খিদেও পাবে না আর আপনি হেলথও মেনটেন করবেন। প্রপার স্লিপ হ্যাবিটস মেনটেন করুন, এক্সারসাইজ করুন। আর যখন মনে হচ্ছে খুব সমস্যা হচ্ছে, টায়ার্ডনেস লাগছে, তখন কিন্তু কিছু বেসিক ব্লাড টেস্ট করে আপনার ডাক্তারকে আপনি অবশ্যই দেখান। একদম। আপনারা কিন্তু এই সমস্যায় যদি ভুগতে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের হসপিটাল মানে মানিকতলার জেন রায় হসপিটালে আসতে পারেন। দিদি আমাদের সঙ্গে যুক্ত, আপনারা কিন্তু দিদিকে পেয়ে যাবেন। আর আরও যদি কিছু আপনাদের পরামর্শ থাকে বা আরও কিছু বিষয়ে যদি আপনারা জানতে পারেন, তাহলেও কিন্তু আপনাদেরকে অবশ্যই আমাদের হসপিটালে ভিজিট করতে হবে, জেন রায় হসপিটাল মানিকতলা, কারণ আমরা পয়সা ও প্রাণ দুটোই বাঁচাই। আবারও কিন্তু সামনের সপ্তাহে শনিবার ঠিক এই সময় সন্ধ্যে 7টায় কিন্তু আপনাদের সামনে আমরা হাজির হব। আমাদের এই অনুষ্ঠান জেন রায় হসপিটাল, সঙ্গে ডাক্তারবাবু।